ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা আলোচনা করতে যাচ্ছি ফিজিক্যাল কোয়ান্টিটিজ কানেক্টেড উইথ মোশন, অর্থাৎ গতির সঙ্গে যে সমস্ত ভৌত রাশিগুলো যুক্ত, যে সমস্ত ভৌত রাশি দরকার গতি পড়তে গেলে আমরা সেই সমস্ত ভৌত রাশি নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম আমরা আলোচনা করি সরণ বা ডিসপ্লেসমেন্ট। ডিসপ্লেসমেন্ট বা সরণ। ডিসপ্লেসমেন্ট আমরা কাকে বলবো? যদি সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুকণা একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করলে তবেই বলা হয় বস্তুটির বা বস্তুকণার সরণ হয়েছে। তার মানে সময়ের সঙ্গে সঙ্গে কোনো বস্তুকণার একটা নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তনকে আমরা বলছি ডিসপ্লেসমেন্ট। আমরা এক্সাম্পল দিচ্ছি। তাহলে এখানে একটা কথা বলি আমরা, সময়ের সঙ্গে সঙ্গে বস্তুকণার নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন। নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন। তাহলে কোনো বস্তুকণা যদি আমরা দেখি যে শুরুতে এ বিন্দুতে ছিল আর টি সময় পরে বস্তুকণা বি বিন্দুতে এলো, এ থেকে বি এর দিকে এলো, তাহলে এক্ষেত্রে সরণটা হচ্ছে সরণ এ বি এবং তার অভিমুখটা হচ্ছে এ থেকে বি এর দিক। আমরা এও লিখতে পারি এ থেকে বি এর দিক। তো এখানে তাহলে সরণ বলতে গেলে আমার একটা এ থেকে বি পর্যন্ত যে দূরত্ব অতিক্রম করেছে, যে যতটা গেছে স্থান পরিবর্তন হয়েছে তার একটা মান রয়েছে এবং একটা নির্দিষ্ট দিক রয়েছে। তো স্বাভাবিকভাবে সরণ হচ্ছে একটা ভেক্টর রাশি, নির্দিষ্ট মান রয়েছে, নির্দিষ্ট অভিমুখ রয়েছে। তাহলে সরণ বা ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, এটা আমাদের মাথায় রাখতে হবে, ভেক্টর কোয়ান্টিটি। ডিসপ্লেসমেন্ট হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। তো নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন, তাহলে এই স্থান পরিবর্তনটা পেতে গেলে আমাদের কি দরকার? একটা দৈর্ঘ্য প্রয়োজন। তার মানে সরণকে মাপা হবে একটা দৈর্ঘ্যের সাহায্যে। তাহলে এর ডাইমেনশন হচ্ছে, দৈর্ঘ্যের ডাইমেনশন যেটা হবে মানে লেন্থ, ডাইমেনশন হচ্ছে লেন্থ। তাহলে স্বাভাবিকভাবে এই সিজিএস ইউনিট আমরা বলতে পারি সেন্টিমিটার, আর এসআই ইউনিট হচ্ছে মিটার। তো আমরা দেখাই কতগুলো এক্সাম্পল নিয়ে যে নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন করতে ব্যাপারটা কিরকম। আমরা তো সোজাসুজি দেখালাম যে এ থেকে বি এর দিকে গেল, কিন্তু সবসময় যে বস্তুগুলো সবসময় একই দিকে যাবে এমন কোনো মানে নেই। আমরা যদি একটা এক্সাম্পল নিই যে একটা বস্তুকণা প্রথমে এ থেকে বি তে এলো, কিছুক্ষণ পরে আবার বি থেকে সি তে গেল, তাহলে প্রথমে এ থেকে বি, পরে আবার বি থেকে সি। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব, অতিক্রান্ত দূরত্ব মোট মানে অতিক্রান্ত দূরত্ব কত হচ্ছে এখানে? এ বি প্লাস বিসি। অতিক্রান্ত দূরত্ব বলার ক্ষেত্রে আমার কিন্তু কোনো নির্দিষ্ট অভিমুখ প্রয়োজন হচ্ছে না। অতিক্রান্ত দূরত্ব মানে মোট অতিক্রান্ত পথ, একটা নির্দিষ্ট সময়ের ব্যবধানে মোট অতিক্রান্ত পথ হচ্ছে অতিক্রান্ত দূরত্ব। তাহলে এখানে সরণ কোনটা? না, সরণ হচ্ছে নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন সময়ের সঙ্গে সঙ্গে। তাহলে আমরা দেখব প্রাথমিক অবস্থানে কোথায় ছিল, অন্তিম অবস্থান কোথায় পৌঁছালো। তাহলে সরণ হচ্ছে এই প্রাথমিক থেকে অন্তিম, এই যে নির্দিষ্ট মানে একদম চূড়ান্ত অবস্থানটা শুরু থেকে কোন দিকে এবং কত দূরত্বে। তাহলে সরণটা কিন্তু এখানে অতিক্রান্ত দূরত্ব এ প্লাস বিসি, সরণ কিন্তু এসি, এটা মাথায় রাখতে হবে, সরণ এসি। এবং এক্ষেত্রে এটা অভিমুখ রয়েছে এ থেকে সি এর দিক, প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থানের দিকে, এটাতে অভিমুখ মানটা আমরা এসি থেকে পাবো। যদি আমরা যদি দেখি যে এ বি সি কোণটা যদি 90 ডিগ্রি হয়, যদি এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে এসির মানটা আমরা পাবো রুট ওভার এ বি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তাহলে এইভাবে আমরা সরণের মানটা পেতে পারি। আমরা আরও এক্সাম্পল দিতে পারি। যদি আমরা দেখি যে একটা বস্তু কণা এই বিন্দু থেকে যাত্রা শুরু করে
এরকম এলো, এই এলো, এই এলো, এইখানে আলটিমেট এ থেকে বি, সি, ডি এবং বিভিন্ন পথে আসতে পারে, ই, এফ, ফাইনালি জি বিন্দুতে এলো। তাহলে অতিক্রান্ত দূরত্ব বলে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফ প্লাস এফজি, কিন্তু সরণ বললে প্রাথমিক অবস্থান থেকে অন্তিম অবস্থান ঠিক কত দূরে, রৈখিক দূরত্ব কত, সবচেয়ে শর্টেস্ট যে ডিস্টেন্সটা কত এ থেকে জি এর মধ্যে, কোন দিকে এবং কত দিকে, মানে কতটা দূরে তার স্থান পরিবর্তন হয়েছে, নির্দিষ্ট দিকে স্থান পরিবর্তন কত না, এ থেকে জি সরণটা কিন্তু এখানে, ডিসপ্লেসমেন্ট কিন্তু এখানে বোঝা গেল হচ্ছে এজি। ঠিক আছে, তো আমরা যদি কোনো দ্বিমাত্রিক তলে দেখাই, যদি দেখি যে এরকম দেখাই যে বস্তুকণা, যদি আমরা দেখি যে দ্বিমাত্রিক তল, আমরা এক্স ওয়াই অক্ষের সাহায্যে রিপ্রেজেন্ট করছি, বস্তুর যেটা আমরা এ বিন্দু বলছি, প্রাথমিক অবস্থান হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে ছিল, আলটিমেট মানে ফাইনালি বস্তুটা এলো বি বিন্দুতে, এক্স টু ওয়াই টু, ফাইনালি যে পথে ঘুরে আসুক না কেন, বিভিন্ন পথে ঘুরে ঘুরে এসে সে কিন্তু ফাইনালি পৌঁছলো ডি বিন্দুতে। তাহলে সরণ কোনটা হবে না, এ থেকে বি। তাহলে এই এ বির মানটা আমরা পাবো কি করে, এ বির মানটা পাবো কি করে, এক্ষেত্রে সরণ হবে, আমরা দেখবো যে তাহলে এক্স ওয়ান, এটা এই বরাবর এটা হচ্ছে এক্স ওয়ান, ফাইনালি এক্স বরাবর এটা কত এক্স টু, তাহলে এক্স অক্ষ বরাবর কতটা সরণ হয়েছে না এক্স টু মাইনাস এক্স ওয়ান। যদি আমরা দেখি প্রাথমিক অবস্থায় কত ওয়াই ওয়ান, অন্তিম অবস্থান হচ্ছে ওয়াই টু, তাহলে ওয়াই অক্ষ বরাবর সরণ কতটা হয়েছে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। অভিমুখ বললে এক্স টু মাইনাস এক্স ওয়ান সবসময় অন্তিম বিযুক্ত প্রাথমিক, তাহলে আর সবসময়, তাহলে এখানে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান। তাহলে এক্ষেত্রে সরণ কোনটা না এ থেকে বি, তাহলে এ বির মানটা কত হবে না রুট ওভার এক্স টু মাইনাস এক্স ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান এর হোল স্কোয়ার। ডিরেকশন বললে তখন আমরা বলবো যে ডিরেকশন হচ্ছে এ থেকে বি এর দিক, অভিমুখটা, তার মাথায় আমরা দিয়ে দিতে পারি এ বি। ঠিক আছে, সবসময় আমরা খেয়াল রাখবো চূড়ান্ত বিন্দু থেকে প্রাথমিক বিন্দু। যদি এটা থ্রি ডাইমেনশনাল কোনো স্পেসে হতো, যদি আমরা দেখি ত্রিমাত্রিক দেশে এক বিন্দু থেকে, মানে যেটা বাস্তব যেটা হয়, এক বিন্দু থেকে আরেক বিন্দুতে বস্তু মানে যদি হয়, সরণ সেক্ষেত্রে কত হবে এক্স ওয়াই জেড, এই বিন্দুর কোঅর্ডিনেটটা আমরা সাপোজ ধরলাম এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান, আর বি বিন্দুর কোঅর্ডিনেটটা হচ্ছে এক্স টু ওয়াই টু জেড টু। তাহলে কত হবে একই রকম, শুধু এখানে বাড়তি জেড এক্সিসটা চলেছে, তাহলে জেড এক্সিস বরাবর যে চেঞ্জটা কত হবে জেড টু মাইনাস জেড ওয়ান। তাহলে এক্ষেত্রেও সরণ এ বি এর মান হবে, আমরা এইভাবে লিখে এটা পরে আমরা পড়বো ভেক্টর পড়ানোর সময়, এই যে মড, এটা বলে মড, মড অফ এ বি, মানে এ বির পরম মান, ম্যাগনিটিউড বা মড অফ এ বি বলা হয় আর কি। তাহলে সেটা কত হবে এক্স অক্ষ বরাবর যেমন চেঞ্জটা কি এক্স টু মাইনাস এক্স ওয়ান হোল স্কোয়ার রুট ওভার ওয়াই এক্সিস বরাবর ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান হোল স্কোয়ার প্লাস জেড এক্সিস বরাবর জেড টু মাইনাস জেড ওয়ান হোল স্কোয়ার। একই রকম আমরা তোমরা দেখতে পারো এক্স টু মাইনাস এক্স ওয়ান, তাহলে এক্স ওয়াই প্লেনে হচ্ছে আমরা এক্স ওয়াই প্লেনে যদি আমরা দেখি যে এই ডিস্টেন্সটা শুধু, তাহলে এক্স ওয়ান ওয়াই ওয়ান এক্স টু ওয়াই সেটা আমরা পেলাম, তারপরে বাকি জেড টু মাইনাস জেড ওয়ানের জন্য হবে ডিস্টেন্সটা কত হবে সেটা আমরা পেয়ে যাবো। এই যারা দেখবে ঠিক দ্বিমাত্রিক তলে যেমন কিছু ত্রিমাত্রিক তলেও ঠিক একই হবে, বিন্দুর মধ্যে দূরত্ব এটাই। যাই হোক, আমরা সরণ নিয়ে আলোচনা করলাম এবং
অতিক্রান্ত দূরত্ব নিয়ে বললাম। অতিক্রান্ত দূরত্ব মানে মূল অতিক্রান্ত পথ, খেয়াল রাখতে হবে যে সেক্ষেত্রে কোনো নির্দিষ্ট অভিমুখ বলার দরকার হচ্ছে না, ওটা একটা স্কেলার রাশি। সরণ কিন্তু একটা ভেক্টর রাশি। এবারে আমরা আসছি দ্রুতি। দ্রুতি বা স্পিড। স্পিড এক কথায় দ্রুতি মানে হচ্ছে একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব তার মানে স্পিড ইকুয়ালস টু অতিক্রান্ত দূরত্ব, ট্রাভার্সিং ডিস্টেন্স বাই টাইম। একক সময়ে অতিক্রান্ত দূরত্ব মানে টাইম ইকুয়ালস টু 1 হলে ট্রাভার্সিং ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড। তো আমরা যদি দেখি কোনো একটা বস্তু কণা যে টি সময়ে, আচ্ছা সবসময় যে এরকম হবে দেখানো মানে নেই, এ থেকে বিতে বস্তু কণা এসছে, মোট টাইমটা লেগেছে টি, আর বা যদি এরকমও ধরি যেটা হচ্ছে টি1 এ S1 দূরত্ব এসছে, টি2 S2 দূরত্ব এসছে, টি3 S3 দূরত্ব এসছে। তাহলে এক্ষেত্রে আমরা কি করছি না, আমি দেখছি যে মানে টি1 সময় S1 দূরত্ব, টি2 সময় S2 দূরত্ব, টি3 সময় S3 দূরত্ব। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব কত না S1 প্লাস S2 প্লাস S3। মোট টাইমটা কত টি1 প্লাস টি2 প্লাস টি3। একটা কথা বলে দেওয়া হলো, আমরা বলছি একক সময়ে অতিক্রান্ত দূরত্ব। তাহলে কোনো বস্তু কণা আমি যদি বলি যে মোট সাপোজ আমি বললাম যে 10 সেকেন্ড সময়ে কোনো বস্তু কণা মোট গেছে 50 মিটার পথ অতিক্রম করেছে। তাহলে এই যে 50 মিটার পথ, তাহলে স্পিড ইকুয়ালস টু কত 50 মিটার, যদি আমরা বলি 50 মিটার বাই 10 সেকেন্ড মানে 5 মিটার পার সেকেন্ড। তাহলে পার সেকেন্ডে 5 মিটার করে হচ্ছে। তাহলে এই পার সেকেন্ডে 5 মিটার এটা আমি ক্যালকুলেশনে পাচ্ছি। তার মানে এই এখানে এটা বলা যাবে না যে সবসময় প্রতি 1 সেকেন্ড সে 5 মিটার করে গেছে। কোনো 1 সেকেন্ডে সে হয়তো 7 মিটার গেছে, কোনো 1 সেকেন্ডে সে 3 মিটার গেছে, কোনো 1 সেকেন্ডে 5 মিটার গেছে, কোনো 1 সেকেন্ডে 6, এইভাবে টোটাল 10 সেকেন্ডে 50 গেছে। তাহলে যেটা আমরা পাচ্ছি এটা কি মোট অতিক্রান্ত দূরত্বকে আমরা মোট সময় দিয়ে ভাগ করছি। তাহলে এটা হচ্ছে গড় দ্রুতি, এভারেজ স্পিড। এটা কিন্তু এভারেজ, আমরা যেটা করছি এভারেজ স্পিড করছি। একক সময় অতিক্রান্ত দূরত্ব মানে যখনই আমরা কি করছি না টোটাল ট্রাভার্সিং ডিস্টেন্স ডিভাইডেড বাই টোটাল টাইম স্প্যান অফ টাইম। তাহলে এটা যখনই হচ্ছে কি আমরা একটা এভারেজ করছি। তাহলে এটা হচ্ছে বলা ভালো যে এভারেজ স্পিড ইকুয়ালস টু এভারেজ স্পিড। আমরা যেটা বলি বেশিরভাগ ক্ষেত্রে সেটা মূলত হচ্ছে এভারেজ স্পিড। তাহলে এভারেজ স্পিড কত হবে না টোটাল ট্রাভার্সিং ডিস্টেন্স বাই টোটাল টাইম অফ স্প্যান। তাহলে এখানে কত S1 প্লাস S2 প্লাস S3 বাই T1 প্লাস T2 প্লাস T3। তাহলে এখানেই বোঝা যাচ্ছে যে যদি বলি A থেকে C এর মধ্যে স্পিড কত না S1 বাই T1, এটা কত S2 বাই T2, এটা কত না S3 বাই T3। তাহলে এখানে এবার স্পিডটা কত হচ্ছে S1 বাই T1 প্লাস S2 বাই T2 প্লাস S3 বাই T3 ডিভাইড বাই 3 যদি আমি বলি 3 সেকেন্ডে এটাই হচ্ছে। তো টোটাল আমার অতিক্রান্ত দূরত্ব S1 প্লাস S2 প্লাস S3 টোটাল টাইম দিয়ে ভাগ করলে এটা আমি জানার দরকার নেই আমার প্রতি 1 সেকেন্ডে কত গেছে অ্যাকুরেটলি। আমি দেখছি টোটাল 10 সেকেন্ডে আমার এত দূরত্ব গেছে, তাহলে পার সেকেন্ড এভারেজ কত হচ্ছে, এটা হচ্ছে এভারেজ স্পিড। কিন্তু অনেক সময় আমাদের প্রয়োজন হয় যে কোনো একটা মুহূর্তে গতিবেগ আমরা কি করে পাবো, দ্রুতি কি করে পাবো, একটা মুহূর্তের দ্রুতি। আমরা না হলে এখানে করলাম যে গড় দ্রুতি আমরা নির্ণয় করলাম, এভারেজ স্পিডটা নির্ণয় করলাম। আমি পার্টিকুলার চাইছি কোনো একটা, এখনই আমি চাইছি যে আমার এই 10টা বেজে 1 সেকেন্ড, এই 10টা বেজে 1 সেকেন্ডের মুহূর্তে পার্টিকেলটার স্পিড কত।
যদি আমার সামনে দিয়ে কোনো একটা গাড়ি বেরিয়ে যায়, যে আমি যে মুহূর্তে দেখলাম সেই মুহূর্তে স্পিড কত, এটাকে বলা হচ্ছে তাৎক্ষণিক গতি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। সেটা করতে গেলে তার মানে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড, তাহলে একটা মুহূর্তের গতিবেগ, তাহলে মুহূর্তটাকে আমরা কি করে ডিফাইন করব? আমরা যদি ধরি যে কোনো বস্তু কণা, সাপোজ S1 পজিশনে ছিল t1 টাইমে, আর মানে t ইকুয়ালস টু t1 এ S1 পজিশনে, t ইকুয়ালস টু t2 তে S2 পজিশনে রয়েছে। তাহলে এখানে অতিক্রান্ত দূরত্ব কত? অতিক্রান্ত দূরত্ব হচ্ছে S2 মাইনাস S1, এটা কিন্তু পজিশন, S2 পজিশন। আমি যদি বলি যে যদি এটা আমার অরিজিন হয়, তাহলে এখান থেকে এটা S1 দূরত্ব, এটা S2 দূরত্ব, তাহলে এটাই হচ্ছে আমার S2 মাইনাস S1 অতিক্রান্ত দূরত্ব। তাহলে ডিভাইড বাই টোটাল টাইম কত? টাইম স্পেন t2 মাইনাস t1। তাহলে যদি আমি দেখি যে আমার এই টাইম স্পেনটা একদম কম, এটা মুহূর্তকে বোঝাচ্ছে, তাহলে মুহূর্তকে বোঝানো মানে কি? তাহলে তখন আমি এটাকে লিখছি এইভাবে, তাহলে ডেল্টা এস, যেটা দূরত্বের ব্যবধান, বাই টাইমের ব্যবধান ডেল্টা টি। তাহলে ডেল্টা টি এটা সময়ের ব্যবধানকে বোঝাচ্ছে। তাহলে একটা মুহূর্ত যখন হবে, এই সময়ের ব্যবধান কত হবে না ডেল্টা টি টেন্ডস টু জিরো, একদম শূন্যের কাছাকাছি, শূন্য নয় কিন্তু শূন্যের কাছাকাছি। তাহলে এই মুহূর্তে কণাটা ঠিক কত দূরত্ব যাচ্ছে? তাহলে এই মুহূর্তে কণার অতিক্রান্ত দূরত্ব কত? তাহলে একক সময় কত হবে না ডেল্টা এস বাই ডেল্টা টি। তাহলে তখন আমরা এটা পাবো। এমনি বাস্তবে করলে হয়তো আমরা এটা ঠিক এর তাৎপর্য বোঝাতে পারবো না, কিন্তু যেহেতু আমরা ক্যালকুলাস শিখে গেছি, তখন আমরা কিন্তু টেন্স টু জিরোর গুরুত্ব বুঝে গেছি। তাহলে এক্ষেত্রে লিমিট ডেল্টা টি টেন্স টু জিরো, ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা কি বোঝাচ্ছে না টি সাপেক্ষে এস এর অবকলন ডিএসডিটি। এটাই হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ভি, এটা তাৎক্ষণিক। তাহলে ভি ইকুয়ালস টু ডিএস ডিটি, ইনস্ট্যান্টেনিয়াস স্পিড। বোঝা গেল? তো আমাদের ফিজিক্সে কিন্তু অ্যাভারেজ স্পিডের থেকে ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের গুরুত্ব অনেক বেশি, কারণ ইনস্ট্যান্টেনিয়াস স্পিড থেকে আমরা প্রতি মুহূর্তে কণার মানে ফেজটা বুঝতে পারি, কণার গতিবেগ কত বা কণার ইকুয়েশন অফ মোশন সম্পর্কে আমরা ধারণা করতে পারি, কণার গতিপথটা কেমন হবে সেটা আমরা বুঝতে পারবো। সেটা বুঝতে পারি ইনস্ট্যান্টেনিয়াস স্পিড থেকে, অ্যাভারেজ স্পিড থেকে তেমন কোনো ধারণা পাওয়া যায় না। যাই হোক, এটা বোঝা গেল। তাহলে অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিডের মধ্যে তফাৎটা বোঝা গেল। আচ্ছা, এমন সময় কি নেই যে যখন অ্যাভারেজ স্পিড আর ইনস্ট্যান্টেনিয়াস স্পিড দুটো সমান হবে? অবশ্যই আছে। কখন না, যদি বস্তুগুলো সমদ্রুতিতে থাকে, ইকুয়াল স্পিড, সমদ্রুতি ইকুয়াল স্পিড, সবসময় যদি স্পিডটা সমান থাকে, মানে সময়ের সাপেক্ষে তার স্পিড সবসময় একই থাকবে, সেক্ষেত্রে কি হবে না, সেক্ষেত্রে সময়ের সাপেক্ষে তার যদি অতিক্রান্ত দূরত্ব সবসময় একই থাকে, তাহলে সেক্ষেত্রে মানে আমরা যেটা বলছিলাম যে যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, যে প্রতি 1 সেকেন্ডে সে 5 মিটার করে যাচ্ছে, 10 সেকেন্ডে 50 মিটার, যদি সত্যি সত্যি প্রতি 1 সেকেন্ডে 5 মিটার করে সবসময় যাচ্ছে, এরকম যদি ব্যাপারটা হয়, তাহলে এটাই হচ্ছে কি সমদ্রুতি। সমদ্রুতি মানে হচ্ছে সমান সময়ের ব্যবধানে সবসময় সমান দূরত্ব যাবে। তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস স্পিড যা হবে, এভারেজ স্পিডও তাই হবে। ইনস্ট্যান্টেনিয়াস স্পিড ইকুয়ালস টু এভারেজ স্পিড, এভারেজ স্পিড। ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমরা জানলাম স্পিড সম্পর্কে।
তো স্বাভাবিকভাবেই স্পিড বলার ক্ষেত্রে আমরা কিন্তু কখনো বলছি না যে নির্দিষ্ট অভিমুখ, বলছি না, মোট অতিক্রান্ত দূরত্বের কথা বলছি, যে কোনো দিকে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে। তাহলে বুঝতেই পারছো যে স্পিডটা তাহলে কি কোয়ান্টিটি হবে না স্কেলার কোয়ান্টিটি। স্পিড হচ্ছে স্কেলার কোয়ান্টিটি। স্কেলার কোয়ান্টিটি। ডাইমেনশন, ডিস্টেন্সের ডাইমেনশন এল, টাইম হচ্ছে টি, তাহলে এই ডাইমেনশন হচ্ছে এল টি ইনভার্স। তাহলে স্বাভাবিকভাবে এখান থেকে সিজিএস ইউনিট সেমি পার সেকেন্ড আর এসআই ইউনিট হবে মিটার পার সেকেন্ড। তাহলে স্পিড আমরা বুঝলাম। আমরা খেয়াল রাখতে হবে দুটি, এটা কিন্তু বেগ নয়। এবারে আমরা আসছি বেগ বা গতিবেগ, যেটা আমরা বলছি ভেলোসিটি। ভেলোসিটি, গতিবেগ। ভেলোসিটি হচ্ছে যে নির্দিষ্ট দিকে একক সময় অতিক্রান্ত দূরত্ব। তাহলে নির্দিষ্ট দিকে অতিক্রান্ত দূরত্ব মানে কি? সরণ, ডিসপ্লেসমেন্ট। তার মানে ভেলোসিটি মানে হচ্ছে, ভেলোসিটি মিনস হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট বাই টাইম। তার মানে সরণের হার, rate of displacement with respect to time, that is called velocity. Rate of displacement with respect to time, it's called velocity. It's called velocity. টাইমের রেসপেক্টে সরণের হার, সময়ের সাপেক্ষে সরণের হার, এটাকে আমরা গতিবেগ বলছি। তো ডিসপ্লেসমেন্ট বলার ক্ষেত্রেও, এক্ষেত্রে যদি আমরা দেখি যে আমরা একটা এক্সাম্পল নিচ্ছি সিম্পল, যে একটা বস্তু কণা সাপোজ t1 টাইমে ab ডিস্টেন্স এসছে আর t2 টাইমে bc ডিস্টেন্স এসছে। আমি বলছি ab ডিসপ্লেসমেন্ট, t2 টাইমে bc ডিসপ্লেসমেন্ট। তাহলে আলটিমেট নেট ডিসপ্লেসমেন্টটা কত হয়েছে না a থেকে c, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। অতিক্রান্ত দূরত্ব বললে আমরা বলবো ab প্লাস bc। সরণ কত না ac। তাহলে এক্ষেত্রে ভেলোসিটি কত হবে না ac বাই t1 প্লাস t2। এটাও বলার বিষয়। এখানে যেটা আমরা করছি যে প্রতি মুহূর্তে কিন্তু ভেলোসিটির কি বলবো, ভেলোসিটির মান এবং অভিমুখ চেঞ্জ হচ্ছে। আমরা দেখছি প্রথমে এ থেকে বি, তার মান এবং অভিমুখ একরকম ছিল। বি থেকে সি যখন যাচ্ছে তখন ভেলোসিটি একরকম আছে। যদি আমি বলি এ থেকে বি, এখানে ভেলোসিটির মান কত না এ বি বাই টি ওয়ান। ডিরেকশন কোন দিকে না এ থেকে বি এর দিকে, এখানে কত বিসি বাই টি টু। তাহলে আমরা যেটা ভেলোসিটি বলছি ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে কি নেট ডিসপ্লেসমেন্ট, টাইম মানে টোটাল টাইম স্প্যান। তাহলে এটা কি, এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। তাহলে আমরা যেটা করছি যে এভারেজ ভেলোসিটি, এভারেজ ভেলোসিটি গড় বেগ। তাহলে গড় বেগ ইকুয়ালস টু, সেটা হচ্ছে আমরা বলবো নেট ডিসপ্লেসমেন্ট, মানে মোট সরণ বা লব্ধি সরণ। এখানে তো মোট আমরা বলবো না, পরে আমরা শিখবো। সরণ যেহেতু ভেক্টর রাশি সেই জন্য আমরা নেট বললাম আর কি। লব্ধি সরণ বাই টোটাল স্প্যান অফ টাইম, এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। এটা হচ্ছে এভারেজ ভেলোসিটি। তাহলে কিন্তু আমরা যদি বলি যে প্রতি মুহূর্তে বেগটা কত, ইনস্ট্যান্টানিয়াস স্পিডটা কত,
সরি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিটা কত। সেক্ষেত্রে আমরা কি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি বললে একটা পার্টিকুলার মুহূর্তে ভেলোসিটির মান এবং তার অভিমুখ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন কি হবে। তাহলে সেটা করতে গেলেও তাহলে একটা পার্টিকুলার সাপোজ আমরা যদি বলি সাপোজ একটা পার্টিকেল তার যদি গতিপথ যদি এরকম বলি যে এইভাবে গেছে, আমরা যদি সাপোজ এটা এ এটা বি, ধরো টোটাল টাইম লেগেছে টি, এখানে এভারেজ ভেলোসিটি আমরা কি করতাম না নেট ডিসপ্লেসমেন্ট এ বি বাই টি, কিন্তু পার্টিকুলার আমি যদি বলি এইরকম টি ইকুয়ালস টু সাপোজ এটা টি প্রাইম, এই টাইমে এইখানে ভেলোসিটিটা কত, তাহলে এই মুহূর্তে যে ভেলোসিটি তখন কিন্তু কি হবে পার্টিকুলার এখানকার যে ভেলোসিটি যে গতিপথ এরকম, তাহলে এর ট্যানজেন্ট মানে স্পর্শক বরাবর হবে, ট্যানজেনশিয়াল স্পর্শক বরাবর হবে এই মুহূর্তে গতিবেগ অভিমুখ এইটা মান এটা থাকবে। তাহলে পার্টিকুলার মুহূর্তে আমাকে ভেলোসিটি জানতে হবে। তাহলে পার্টিকুলার মুহূর্তের জন্য এখানে আমাদের কি করতে হবে, পার্টিকুলার মুহূর্তে জানতে গেলে এখানকার যে টাইম স্প্যান ডেল্টা টি টেন্ডস টু জিরো, ডেল্টা টি টেন্ডস টু জিরো হলে তার মানে তখন ডিসপ্লেসমেন্টের যে চেঞ্জটা সেটাও হবে, এবং সেক্ষেত্রে ডিসপ্লেসমেন্ট কি যখন ডেল্টা টি টেন্ডস টু জিরো যখন এরকম কার্ভ হলেও তখন ডিসপ্লেসমেন্ট তখন কি হবে এখানে লিনিয়ার হয়ে যায়, মানে ডিসপ্লেসমেন্টই পাওয়া যাবে এই বরাবর। তাহলে সেক্ষেত্রে আগে যেমন আমরা করেছি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি, এটা করতে গেলে আমাকে লিমিট ডেল্টা টি টেন্ডস টু জিরো ডেল্টা এস বাই ডেল্টা টি, এখানে কিন্তু খেয়াল রাখতে হবে ডেল্টা এস, এখানে এসটা কিন্তু ডিসপ্লেসমেন্ট, এই যে আমরা ভেক্টর সাইনটা দিলাম, তবে এটা কত হবে না ডিএস ডিটি, এইটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ভি ইকুয়ালস টু ডিএস, যেহেতু ভেক্টর এটা মাথায় আমরা একটা সিম্বল দিয়েছি, এটা পরে আমরা জানবো এটা ভেক্টর সিম্বল ডিএস ডিটি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি। তাহলে একই রকম যদি আমরা বলি যে সমবেগ ইকুয়াল ভেলোসিটি বা ইউনিফর্ম ভেলোসিটি, ইউনিফর্ম যেমন আমরা বলেছিলাম ইউনিফর্ম স্পিড বা ইকুয়াল স্পিড, ইউনিফর্ম ভেলোসিটি আমরা কখন বলবো, ইকুয়াল স্পিড বলার ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে, এখানে আমরা বলবো সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে এবং একই অভিমুখে, যেহেতু ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, তাহলে সমবেগ বলতে তার মান অভিমুখ দুটোই সমান হবে, তার মানে বস্তুকণার গতি কেমন হবে না সরলরেখা বরাবর হবে। তাহলে সরলরেখা বরাবর কোনো বস্তুকণা যে সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব অতিক্রম করে তবে সেটা হবে ইউনিফর্ম ভেলোসিটি। তার মানে কোনো বস্তুকণার ভেলোসিটি ইউনিফর্ম তখনই হবে এর ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই কনস্ট্যান্ট থাকবে, উইথ রেসপেক্ট টু টাইম, সময়ের সাপেক্ষে, যদি তবেই তাকে আমরা বলবো ইউনিফর্ম ভেলোসিটি। তাহলে ইউনিফর্ম ভেলোসিটি বললে সেক্ষেত্রে কি হবে, তার ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটিও যা হবে এভারেজ ভেলোসিটি তাই হবে। তাহলে এক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস একই রকম স্পিডের মতো ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি ইকুয়ালস টু এভারেজ ভেলোসিটি, কারণ এখানে প্রতি মুহূর্তে ভেলোসিটিটা একই থাকছে, তাহলে এর এভারেজ ভেলোসিটি যা হবে ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি তাই হবে। তাহলে বোঝা গেল। তাহলে এখানে আমরা এটা বললাম, তো স্বাভাবিকভাবে এখানে এটা বলি যে ভেলোসিটি কিন্তু একটা, যেহেতু ডিসপ্লেসমেন্ট একটা ভেক্টর, ডিরেকশন রয়েছে, ভেলোসিটিরও ডিরেকশন রয়েছে, ভেলোসিটিও কিন্তু ভেক্টর কোয়ান্টিটি আমরা দেখিয়েছি বলেছিও, ভেলোসিটিও ডিসপ্লেসমেন্ট বাই টাইম, তাহলে এ ডাইমেনশন ডিসপ্লেসমেন্ট হচ্ছে ডাইমেনশন অফ লেন্থ, তাহলে এ ডাইমেনশনে কত হবে স্পিডের মতোই এর টি ইনভার্স, ইউনিটও তাই হবে, স্পিডের যেমন হবে ইউনিট সেম অ্যাজ স্পিড, সবই স্পিড মানে দ্রুতির মতোই
শুধু তফাৎটা হচ্ছে দ্রুতি হচ্ছে স্কেলার কোয়ান্টিটি আর ভেলোসিটি হচ্ছে ভেক্টর কোয়ান্টিটি। ঠিক আছে, এবারে আমরা আসি ভেলোসিটি হলো, এবারে আমরা আসি ত্বরণ বা এক্সেলারেশন। এক্সেলারেশন ত্বরণ বা এক্সেলারেশন। ত্বরণ হচ্ছে বেগ পরিবর্তনের হার, রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম। সময়ের সাপেক্ষে বেগ পরিবর্তনের হার তাকে আমরা বলছি ত্বরণ। তার মানে ত্বরণ এক্সেলারেশন সাধারণত আমরা এ দিয়ে চিহ্নিত করি, এ ইকুয়ালস টু চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, টাইম স্প্যান, টাইম। সাপোজ কোনো একটা পার্টিকেল যদি আমরা বলি যে তার ইনিশিয়াল ভেলোসিটি ছিল ইউ, টি টাইম পরে তার ভেলোসিটি হয় ভি, টি টাইম পরে তার ভেলোসিটি হয় ভি। তাহলে এখানে বেগ পরিবর্তন কত? এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। খেয়াল রাখো যে ভি এবং ইউ যেহেতু ভেলোসিটি সকলে আমরা ভেক্টর সিম্বল দিয়ে প্রকাশ করেছি, টাইমটা টোটাল টাইম। তাহলে এখানে যে আমরা বিয়োগটা দেখা যায় এটা কিন্তু ভেক্টর বিয়োগ, তোমরা পরে শিখবে যদিও, এখন আপাতত মানটা জানলেই হয়তো শুধু হবে। আমাদের কিন্তু পরে দুটোই লাগবে, যে ত্বরণের ক্ষেত্রে যদি আমরা করি তখন মানে বিয়োগ বা যোগ যাই করি না কেন সব যেহেতু ভেক্টর পদ্ধতিতে আমাকে করতে হয়, সেটা যদিও আমরা শিখিনি, আমরা পরে শিখি নেক্সট ক্লাসে শিখি। তাহলে ভি মাইনাস ইউ বাই টি, তাহলে এটা হচ্ছে বেগ পরিবর্তন, এটা টোটাল সময়। এক্ষেত্রেও বলা ভালো যে প্রতি একক সময় যে বেগের পরিবর্তন একই হচ্ছে তা নয়, এখানে আমরা কি করছি অ্যাভারেজ করছি, টোটাল টাইমটা নিয়েছি। তাহলে এটাও যেটা আমরা করছি এটা কিন্তু এভারেজ এক্সেলারেশন, এটা হচ্ছে এভারেজ এক্সেলারেশন। টোটাল টাইমে আমার টোটাল ভেলোসিটি চেঞ্জ হচ্ছে এটাই, তাহলে পার ইউনিট টাইমে কত, এটা এভারেজ এক্সেলারেশন। ঠিক আছে, যদি পার্টিকুলার কোনো একটা মুহূর্তের আমাকে এক্সেলারেশন জানতে হয় তাহলে যেটা আমরা ইনস্ট্যান্টেনাস এক্সেলারেশন, তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হবে না, সেই লিমিট ডেল্টা টি টেন্ডস টু 0 বাই ডেল্টা ভি বাই ডেল্টা টি, ডেল্টা ভি মানে চেঞ্জ অফ ভেলোসিটি, দ্যাট মিনস ডিভিডিটি। তাহলে এটাই হচ্ছে এক্সেলারেশন। একই কথা বলার যে আমাদের ভেলোসিটি বা স্পিডের মতোই ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশনের গুরুত্ব অনেক অনেক বেশি অ্যাভারেজ এক্সেলারেশনের তুলনায়। কারণ বস্তুকণার তার ইকুয়েশন অফ মোশন বুঝতে গেলে তার পাথ অফ দ্য মোশন বুঝতে গেলে সেক্ষেত্রে আমাদের ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশনটা প্রয়োজন, যে তার রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি কেমন হচ্ছে, প্রত্যেকটা পয়েন্টে কেমন হচ্ছে তার চেঞ্জ, ভেলোসিটি অফ চেঞ্জটা কেমন হচ্ছে, তার সেখান থেকে তার গতিপথের ধারণাটা আমরা পেতে পারি। ঠিক আছে, তো এটা হচ্ছে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন। একই রকম যদি আমরা বলি যে ইউনিফর্ম এক্সেলারেশন, আমরা ম্যাক্সিমাম যেটা সিলেবাস আলোচনা করবো যে ইউনিফর্ম এক্সেলারেশন, সুষম ত্বরণ। তাহলে ইউনিফর্ম এক্সেলারেশন সেই ইউনিফর্ম ভেলোসিটির মতোই, যে এক্সেলারেশনের ম্যাগনিটিউড এবং ডিরেকশন দুটোই কিন্তু টাইমের সাপেক্ষে সেম থাকবে, কনস্ট্যান্ট থাকবে, চেঞ্জ হবে না। তাহলে সেক্ষেত্রে কি হবে না, ইউনিফর্ম এক্সেলারেশনের ক্ষেত্রে ইনস্ট্যান্টেনিয়াস এক্সেলারেশন যা হবে এভারেজ এক্সেলারেশনও তাই হবে। ঠিক আছে, যেটা এক্সেলারেশন। এবারে যেটা আমাদের বলা যে এক্ষেত্রে আমরা দেখছি যে যদি ভেলোসিটি, একটা কথা বলি, ভেলোসিটি বৃদ্ধি পেলে আমরা দেখি এক্সেলারেশন বলছি, যদি ভেলোসিটি এমন তো হতে পারে যে ভেলোসিটি কমতেও পারে, সেক্ষেত্রে ভেলোসিটি কমলে কি হবে, ভেলোসিটি কমলে তখন আমরা
যদি আমরা দেখি যে ইউ ভি, সাপোজ ইউ গ্রেটার দেন ভি, ভ্যালু যদি কমে তাহলে কি হবে না এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। তো স্বাভাবিক ব্যাপার যে ইউটা যেহেতু বড় তাই এটা নেগেটিভ টার্ম আসবে, যেহেতু ইউ বড় আমি মাইনাসটা যেন কমন নিয়েছি, ইউ মাইনাস ভি বাই টি। যদি শুধু একই ডিরেকশন যদি হয় তাহলে তার ভেক্টর সাইন যাওয়ার দরকার নেই, যাই হোক এটা নেগেটিভ পার্ট আসবে, ইউ মাইনাস ভি, যেহেতু ইউ গ্রেটার দেন ভি। তাহলে সেক্ষেত্রে আমরা কি দেখছি না সাপোজ এটা একটা পজিটিভ মান পাবো, তাকে আমরা ধরলাম মানে এই যে ভেতরটা এ প্রাইম। তাহলে এটাই হচ্ছে কি, এটা কি, এটা বেগের হ্রাস, ডিক্রিজ অফ ভেলোসিটি, বেগ হ্রাসের হার এটা। তাহলে এটা কি, এটা হচ্ছে মন্দন বা এটা হচ্ছে রিটার্ডেশন। তাহলে আমরা দেখছি যে এক্সপ্রেশন ইকুয়ালস টু মাইনাস অফ রিটার্ডেশন, তার মানে রিটার্ডেশন হচ্ছে নেগেটিভ অ্যাক্সিলারেশন বা নেগেটিভ মানে রিটার্ডেশন বা ডিসেলারেশন ইজ দ্য নেগেটিভ অ্যাক্সিলারেশন। মানে এখানে হচ্ছে ডিক্রিজ অফ ভেলোসিটি, রেট অফ ডিক্রিজ অফ ভেলোসিটি উইথ রেসপেক্ট টু টাইম, বাদ বাকি সবটাই একই, মানে অ্যাক্সিলারেশনের মতোই। তাহলে অ্যাক্সিলারেশন বা এক্ষেত্রেও আমরা সেই ইউনিফর্ম অ্যাক্সিলারেশন বা ইনস্ট্যান্টানিয়াস রিটারেশন বা অ্যাক্সিলারেশন একই ব্যাপার, একই, শুধু ডিরেকশনটাই আলাদা। অ্যাক্সিলারেশন ডিরেকশন যদি ফরওয়ার্ড হয়, রিটারেশন ডিরেকশন হচ্ছে ব্যাকওয়ার্ড। কোনো বস্তুর গতিবেগ ক্রমশ বাড়তে থাকলে তার মানে বস্তুর গতিবেগ বাড়া মানে কি, তারপরে ফোর্স কাজ করছে, তাকে একটা ফোর্স তাকে একটা মানে বুস্ট করা হচ্ছে, তো যার ফলে সে ক্রমশ তার গতিবেগ বেড়ে যাচ্ছে। আস্তে আস্তে বস্তু যদি গতিবেগ কমে যায় তখন তাকে একটা বাধা দেওয়া হচ্ছে, একটা তার উপর একটা ফোর্স দেওয়া হচ্ছে, একটা বাধা তার গতিকে কমাতে সাহায্য করছে, তখন তাকে রিটার্ডেশন। তো স্বাভাবিকভাবে চেঞ্জ অফ ভেলোসিটি, যেহেতু ভেলোসিটি একটা ভেক্টর নির্দিষ্ট ডিরেকশন রয়েছে, তাহলে অ্যাক্সিলারেশনের একটা ডিরেকশন রয়েছে, অ্যাক্সিলারেশনের ডিরেকশন রয়েছে। তো স্বাভাবিক, তাহলে অ্যাক্সিলারেশনে কি হবে, না এটাও একটা ভেক্টর কোয়ান্টিটি, এটা ভেক্টর, ডাইমেনশন কি হবে, তাহলে যেহেতু অ্যাক্সিলারেশন ইকুয়ালস টু চেঞ্জ অফ ভেলোসিটি বাই টাইম, তাহলে ডাইমেনশন কি হবে না ডাইমেনশন অফ velocity by dimension of time। তাহলে velocity dimension LT ইনভার্স টাইমের ডাইমেনশন বাই টি, এটা কত হচ্ছে L T টু দি পাওয়ার -2, বা আমরা লিখতে পারি L বাই টি স্কয়ার। তাহলে এই সিজিএস ইউনিট কি হবে, অ্যাক্সিলারেশন বা ডিসেলারেশনের সিজিএস ইউনিট এর জায়গায় সেন্টিমিটার, টির জায়গায় সেকেন্ড, সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। এসআই ইউনিট হচ্ছে মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে, তাহলে আমরা দেখছি যে তাহলে মানে পার সেকেন্ড স্কয়ার থাকছে, আমরা বলি নিচু ক্লাসে যে একবার পার সেকেন্ড কথাটা আসছে ভেলোসিটির জন্য, একবার পার সেকেন্ডটা আসছে যে পার ইউনিট টাইমে ভেলোসিটি চেঞ্জের জন্য। এটা ভেলোসিটি পার সেকেন্ড রয়েছে, আর এটা পার ইউনিট টাইম চেঞ্জ অফ ভেলোসিটি তার জন্য আসছে, এই জন্য দুবার পার সেকেন্ড আসছে, সেকেন্ড স্কোয়ার কথাটা এই জন্য আসে। তাহলে এক্সপ্রেশনের ক্ষেত্রে আমরা এটা জানবো। আমরা একটা এক্সাম্পল বলি যে ইউনিফর্ম এক্সেলারেশন বা এক্সেলারেশন চেঞ্জ হচ্ছে, যেটা আমরা এক্সাম্পল বলি, যেটা ইউনিফর্ম এক্সেলারেশন যেহেতু বলা হলো, ইউনিফর্ম এক্সেলারেশনের একটা এক্সাম্পল কি হতে পারে না, কোনো ভূপৃষ্ঠের কাছাকাছি কোনো অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে কি হয়, আমরা অভিকর্ষ ত্বরণ জি এটা সবসময় কনস্ট্যান্ট, এটা হচ্ছে ইউনিফর্ম এক্সেলারেশন, বস্তু একটা নির্দিষ্ট ত্বরণে একটা গতিশীল হচ্ছে। কিন্তু যদি বলি যে একটা বস্তুকণা একটা সুতোর সাহায্যে বেঁধে ঝুলিয়ে দেওয়া হলো, একটা দোলক, একটা পেন্ডুলাম আপনি, তাহলে এক্ষেত্রে এরকম আমরা টেনে ছেড়ে দিলাম,
তাহলে এক্ষেত্রে দেখা যাবে যে টেনে ছেড়ে দেওয়ার সময় সর্বোচ্চ পজিশনে কিন্তু ত্বরণ, এই কণার ত্বরণ কিন্তু ম্যাক্সিমাম। যখন এখানে সাম্যাবস্থায় তখন ত্বরণ কিন্তু এখানে একদম জিরো, এখানে এ জিরো, এখানে এ ম্যাক্স, আবার একই রকম এখানে ত্বরণ ম্যাক্সিমাম, এখানে আবার জিরো। তার এখানে প্রতি মুহূর্তে কিন্তু ত্বরণ চেঞ্জ হচ্ছে, পরে আমরা আরও জানবো ভালো করে। তো পেন্ডুলামের ক্ষেত্রে বা সিম্পল হারমোনিক মোশনের ক্ষেত্রে, সরলদোলকের ক্ষেত্রে ত্বরণ কিন্তু পরিবর্তনশীল, এখানে সুষম ত্বরণ নেই। আরও অনেক এক্সাম্পল রয়েছে যে ত্বরণ সেখানে পরিবর্তন হচ্ছে। এবং এখানে ভেলোসিটির সাথে ত্বরণের একটা সুন্দর সম্পর্ক রয়েছে। এখানে ত্বরণ ম্যাক্সিমাম, এখানে ভেলোসিটি জিরো, এখানে ত্বরণ জিরো, এক্সেলারেশন জিরো, ভেলোসিটি এখানে ম্যাক্সিমাম চেঞ্জ হচ্ছে। যে ভেলোসিটি আছে কিন্তু এক্সেলারেশন জিরো, ভেলোসিটি নেই কিন্তু এক্সেলারেশন রয়েছে। এখানে এক্সাম্পল একটা দেওয়া যাবে যে ভেলোসিটি নেই কিন্তু এক্সেলারেশন যে কোথায়, একটা পার্টিকেলকে আমি উপরের দিকে ছুড়ে দিই, তাহলে তার ম্যাক্সিমাম হাইটে, সর্বোচ্চ বিন্দুতে, ম্যাক্সিমাম পয়েন্টে কী হবে, এক্ষেত্রে কিন্তু ভিটা জিরো, কিন্তু এক্সেলারেশন গ্র্যাভিটি, এক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি সেটা থাকছে, এটা বলা যেতে পারে। হ্যাঁ, আচ্ছা, আরেকটা কথা আমরা বলতে পারি, কোনো ইউনিফর্ম সার্কুলার মোশন, ইউনিফর্ম সার্কুলার মোশন সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে। সুষম বৃত্তীয় গতি হচ্ছে বস্তু কোনো একটা বৃত্তপথে আবর্তন করবে ইউনিফর্ম স্পিডে। এখানে স্পিড কিন্তু সর্বত্র ইকুয়াল, স্পিড এখানে সেম, মানে ডিএসডিটি এটা সেম, কিন্তু ভেলোসিটি প্রত্যেকটা পয়েন্টে আলাদা। তোমার ডিরেকশন আলাদা, ভেলোসিটির ম্যাগনিটিউড একই, কিন্তু ডিরেকশন প্রতি মুহূর্তে চেঞ্জ, সবসময় তার স্পর্শ বরাবর হচ্ছে, সবসময় স্পর্শ বরাবর হচ্ছে, প্রতি মুহূর্তে তার ডিরেকশনে স্পর্শ বরাবর। তাহলে এক্ষেত্রে আমরা তো জানছি যে সবসময় যে এক্সেলারেশন কি হচ্ছে না, যেদিকে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে সেই দিকেই থাকছে, মানে ভেলোসিটি চেঞ্জের অভিমুখেই থাকছে এক্সেলারেশন। তাহলে আমরা দেখলাম যে এক্সেলারেশন ডিরেকশন কোন দিকে হবে না, যেদিকে ভেলোসিটি চেঞ্জটা হচ্ছে। বিশেষ করে ইউনিফর্ম মোশনের ক্ষেত্রে তাই আমরা বলবো যে এখানে ইউ, এখানে যদি ভি হয় তাহলে কোন দিকে, যদি ভি গ্রেটার দেন যদি ইউ হয় তাহলে এক্সেলারেশন কী হবে না, ভি মাইনাস ইউ, যেদিকে ভেলোসিটি বৃদ্ধি পাচ্ছে সেই দিকে এক্সেলারেশন ডিরেকশন। কিন্তু এক্ষেত্রে আমরা দেখি যে এই যে সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে, ইউনিফর্ম সার্কুলার মোশনের ক্ষেত্রে, এখানে প্রতি মুহূর্তে ভেলোসিটির ডিরেকশন চেঞ্জ হচ্ছে, প্রতি মুহূর্তেই চেঞ্জ হচ্ছে। এখানে কিন্তু এক্সেলারেশনটা থাকে, যদি এখানে ইউনিফর্ম স্পিড আছে, এক্সেলারেশন থাকছে মূলত কোন দিকে না, রেডিয়াল, মানে কেন্দ্রাভিমুখী। এটা আমরা পরে পড়ব। এখানে একটা এক্সেলারেশনটা থাকে সেন্ট্রালি থাকে, সেন্ট্রাল, মানে এখানে সেন্ট্রাল ফোর্স কাজ করে আছে। যাই হোক, এটাকে আমরা বলছি সেন্ট্রিপিটাল এক্সেলারেশন, সেন্ট্রিপিটাল অভিকেন্দ্র ত্বরণ, মানে এটা হচ্ছে টুয়ার্ডস সেন্টার, কেন্দ্রাভিমুখী। আমরা পরে জানবো, এটা নিয়ে বিশদ আলোচনা করবো। তো এইটুকুই বললাম, তো আপাতত এইটুকুই থাক। আমরা বিভিন্ন রাশিগুলো নিয়ে জানলাম, পরবর্তী ক্লাসে আমরা এই সমস্ত রাশি সংক্রান্ত আমরা বিভিন্ন ইকুয়েশন নিয়ে আলোচনা করব। ঠিক আছে।